হ্যালো এভরিওয়ান, এই পাইথনের কোর্সটা আমি বেসিক্যালি ডেভেলপ করেছি তাদের জন্য যাদের কোনো প্রায়র নলেজ নেই পাইথনের এবং যারা ফ্রম স্ক্র্যাচ পাইথন শিখতে চায়। এখানে আমি ছোটো ছোটো মডিউলে কোর্সটাকে ডিভাইড করেছি। আমরা একটু পরে দেখে নেবো আমাদের স্টেপ বাই স্টেপ আমরা কোন কোন মডিউল শিখব। তো যারা এই কোর্সটাকে ফলো করবে, প্রত্যেকটা মডিউলকে যদি তারা ফলো করে তাহলে একটা সময় পর তারা কোর কনসেপ্ট পাইথনের যেটা আছে সেটা সম্বন্ধে একটা ভালো আইডিয়া করতে পারবে এবং তার উপর বেস করে অ্যাডভান্স পাইথনে যে কোনো কোর্সেস করতে পারবে। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক আমাদের এই ফ্রি পাইথন কোর্স ফর দ্য বিগিনার্স, এটাতে কী কী মডিউলস নিয়ে আমরা ডিসকাস করব। এই মডিউলে একদম প্রথমেই আমরা ডিসকাস করব কিছু ফান্ডামেন্টাল কনসেপ্ট নিয়ে, যেগুলো অন্যান্য প্রত্যেকটা প্রোগ্রামিংয়েই আমাদের কাজে লাগে, আর পাইথনও কিছু ডিফারেন্ট নয়। তো পাইথনেও এই কনসেপ্টগুলো সমানভাবে হেল্প করবে। প্রথমে আমরা জানব ভেরিয়েবল সম্বন্ধে, ভেরিয়েবল কী এবং কীভাবে ইউজ করা হয়। তারপরে আমরা জানব ডেটা টাইপস, আর ফাইনালি অপারেটর সম্বন্ধে আমাদের একটা আইডিয়া রাখতে হবে, কারণ এইগুলো আইডিয়া না থাকলে আমাদের পাইথন প্রোগ্রাম আমরা প্রপারলি এক্সিকিউট করতে পারবো না বা কোড করতে পারবো না। প্রত্যেকটা প্রোগ্রামে এই বেসিক পার্টিকুলার জিনিসগুলো আমাদের লাগবে, ভেরিয়েবলস, ডেটা টাইপস অ্যান্ড অপারেটরস। তো ফার্স্ট আমরা দেখব ভেরিয়েবলস কী, সেকেন্ড আমরা দেখব ডেটা টাইপস কী, থার্ড আমরা দেখব অপারেটরস কী। এগুলো সম্বন্ধে আমাদের যখন আইডিয়া হয়ে যাবে তারপর আমরা বেসিক পাইথন প্রোগ্রাম দিয়ে স্টার্ট করব। একটা বেসিক পাইথন প্রোগ্রাম কী করে লিখতে হয়, বেসিক পাইথন প্রোগ্রাম জানার পর আমরা ধীরে ধীরে প্রথমে কন্ডিশনাল স্টেটমেন্ট সম্বন্ধে জানব। তারপর আমাদের সেকেন্ড পার্ট থাকবে ইটারেটিভ স্টেটমেন্টস, বা যাকে আমরা লুপ বলে থাকি। আমাদের লুপ যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা ফার্দার যে ডেটা স্ট্রাকচারের কনসেপ্ট আছে পাইথনে, তার মধ্যে বেসিক তিনটে ডেটা স্ট্রাকচার হচ্ছে লিস্ট, টাপল অ্যান্ড ডিকশনারি। এগুলো সম্বন্ধে আমাদের একটা আইডিয়া করতে হবে। তো আমরা প্রথমে লিস্ট সম্বন্ধে জানবো, তারপর আমরা টাপল এবং ডিকশনারি সম্বন্ধে জানবো। এরপরে আমাদের যে মডিউলটি আমরা ডিসকাস করব সেটি হলো স্ট্রিং। স্ট্রিংয়ের পর আমরা ফাংশন সম্বন্ধে জানার চেষ্টা করব। ফাংশনের পর আমরা মডিউলস, কীভাবে আমরা মডিউল, নিজস্ব মডিউল ডিক্লেয়ার করব তার সম্বন্ধে একটা আইডিয়া করব, প্যাকেজ অ্যান্ড মডিউল। এবং তারপর আমি ফাইল ডিসকাস করব। ফাইলের মধ্যে প্রথমে আমরা টেক্সট ফাইল সম্বন্ধে ডিসকাস করব। টেক্সট ফাইলের পর আমরা বাইনারি এবং সিএসভি ফাইল সম্বন্ধে ডিসকাস করব। এর মধ্যে সিএসভি ফাইল আমরা জানি খুবই হেল্পফুল, কমা সেপারেটেড ভ্যালুস। এক্সেলের মধ্যে আমরা সিএসভি ফরম্যাটে ডেটা স্টোর করতে পারি। তো যখন আমরা অনেক ডেটা নিয়ে কাজ করব তখন আমরা বেসিক্যালি সিএসভিতে ডেটা স্টোর করে রাখবো এবং সেই ডেটাকে আমাদের পাইথন প্রোগ্রামে আমরা ইউজ করব। তো এই হলো আমাদের বেসিক মডিউলস, স্টেপ বাই স্টেপ মডিউলস, যা আমরা এগুলো সবগুলো যদি শিখে নিতে পারি আমাদের একটা ভালো কনসেপ্ট পাইথনের সম্বন্ধে হয়ে যাবে এবং তারপর আমরা অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবো ইউজিং পাইথন। তো আমাদের প্রথম যে মডিউল ছিল ভেরিয়েবলস, ডেটা টাইপস অ্যান্ড অপারেটরস, সেটা দেখে নেওয়া যাক ঠিক কী। তাহলে প্রথম আমরা ডিসকাস করব ভেরিয়েবল সম্বন্ধে। তো প্রথমে আমরা দেখে নেব এখানে ভেরিয়েবলটা কী। আসলে ভেরিয়েবল বেসিক্যালি কিছুই না, কোনো প্রোগ্রাম করার সময় আমরা অনেক ভ্যালু নিয়ে ডিল করি। তো এই ভ্যালু যখন আমরা স্টোর করি কোথাও, সেই পার্টিকুলার লোকেশানের নামকে আমরা ভেরিয়েবল বলে থাকি। সাপোজ আমরা কোনো একটি লোকেশানে কোনো একটি ভ্যালু 5 এটাকে স্টোর করতে চাই। তো আমি যদি কোনো রেফারেন্স না ইউজ করি তাহলে ওই ভ্যালুটি কোথায় স্টোর আছে সেটা আমি জানতে পারবো না এবং সেটাকে আমি প্রোগ্রাম ইউজ করতে পারবো না। তো ওই জন্য ওই পার্টিকুলার লোকেশানের আমরা একটা নাম দিয়ে থাকি, এই নামটাকেই বলা হয় ভেরিয়েবল। তো ভেরিয়েবল অনেক কিছু নামই আমরা দিতে পারি, অনেক কিছু হতে পারে, বাট কিছু কিছু রুলস আছে যেগুলিকে আমাদের ফলো করতে হবে। যেমন ভেরিয়েবল নেম কখনোই নিউমেরালস দিয়ে স্টার্ট হতে পারে না, অর্থাৎ নাম্বারস দিয়ে স্টার্ট হতে পারে না, সবসময় ক্যারেক্টার দিয়ে স্টার্ট হতে পারে। তার মানে আমি যদি x1 একটি ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করি সেটি পসিবল বা ভ্যালিড, বাট 1x কখনোই ভ্যালিড ভেরিয়েবল নেম নয়। সেকেন্ড রুল যেটি আছে, ভেরিয়েবল নেমের মাঝখানে কোনো স্পেশাল ক্যারেক্টার বা স্পেস আমি ইউজ করতে পারবো না এক্সেপ্ট আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার আমরা ভেরিয়েবল নেমে ইউজ করতে পারবো না। থার্ড রুল যেটি আছে ভেরিয়েবল নেমের, সেটি হলো ভেরিয়েবল নেমে আমরা কখনোই
কোনো কিওয়ার্ড বা রিজার্ভড ওয়ার্ডকে ইউজ করতে পারবো না। এবার প্রশ্ন আসতে পারে যে রিজার্ভ ওয়ার্ডটি কী? রিজার্ভড ওয়ার্ড আমাদের পাইথন প্রোগ্রামিংয়ে যে প্রিডিফাইন্ড ওয়ার্ডগুলি আছে যেগুলো প্রোগ্রামে আমরা ইউজ করব, যেমন তোমরা দেখবে পরে প্রিন্ট, ইনপুট, ইফ, ফর, এগুলো যে সমস্ত প্রিডিফাইন্ড রিজার্ভড ওয়ার্ডস, এগুলোকে আমরা ভেরিয়েবল নাম ডিক্লেয়ার করতে পারবো না। কারণ এই নামে যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে কম্পাইলার কনফিউজড হয়ে যাবে যে কোনটা ভেরিয়েবল নেম এবং কোনগুলি কিওয়ার্ড। তো এটি হলো আমাদের থার্ড রুল। ফোর্থ রুল, ভেরিয়েবল নেম সবসময় কেস সেন্সিটিভ হয়। তার মানে কোনো ভেরিয়েবল নেম যদি আমি স্মল এক্স ডিক্লেয়ার করি এবং প্রোগ্রামে যদি যখন আমি ইউজ করবো তখন আমি যদি ক্যাপিটাল এক্স ইউজ করি, তাহলে পাইথন ওই দুটি ভেরিয়েবলকে দুটি ডিফারেন্ট ভেরিয়েবলের জন্য ট্রিট করবে। তো আমাদের ইউনিফর্ম ভেরিয়েবল নেম রাখতে হবে। যদি আমি স্মল ইউজ করি তাহলে পুরো প্রোগ্রাম আমাকে স্মল ইউজ করতে হবে, ক্যাপিটাল ইউজ করলে আমাকে ক্যাপিটাল ইউজ করতে হবে। তাহলে এই চারটি হলো ভেরিয়েবল নেম ডিক্লারেশনের রুল, এটা আমাদের মনে রাখতে হবে। এবার দেখে নেওয়া যাক ডেটা টাইপ জিনিসটা কি। আমরা তো ভেরিয়েবল সম্বন্ধে একটা আইডিয়া আমাদের হলো। এই যে ভেরিয়েবলগুলি আমরা ডিক্লেয়ার করলাম, সেই পার্টিকুলার ভেরিয়েবল বা সেই লোকেশানগুলি যেখানে আমরা ভ্যালু স্টোর করব, সেটি কী টাইপের ভ্যালু স্টোর করতে পারবে? কারণ আমরা অনেক রকম ভ্যালু নিয়ে ডিল করব। তো পার্টিকুলার কিছু ভেরিয়েবল পার্টিকুলার কিছু টাইপের ভ্যালু স্টোর করবে, সেই টাইপটাকে আমরা ডেটা টাইপ বলবো, এবং সেই ডেটা টাইপটার থ্রু দিয়ে বুঝতে পারবো যে কোনো ভেরিয়েবল কী ধরনের ডেটাকে স্টোর করতে পারবে। যেমন খুব পপুলার ডেটা টাইপসের মধ্যে একটি হচ্ছে ইন্টিজার, মানে হোল নাম্বার। যদি কোনো ভেরিয়েবল শুধুমাত্র হোল নাম্বার স্টোর করে তাকে আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল বলবো, তাহলে তার ডেটা টাইপ হয়ে যাবে ইন্টিজার। যদি আমরা ডেসিমাল নাম্বারস ইউজ করি, যেমন পয়েন্টে যদি ডিনোট করি, তখন আমরা ইন্টিজারের জায়গায় ফ্লোট ডেটা টাইপটা ইউজ করব। থার্ডলি, আমরা যদি টেক্সট ইউজ করতে চাই বা আমরা ইনপুট নিতে চাই যেখানে আমরা অ্যালফা নিউমেরিক ভ্যালুজ ইনপুট করব, তখন আমরা স্ট্রিংকে ইউজ করবো জেনারেলি। আদারওয়াইজ আরেকটি খুব পপুলার ডেটা টাইপ আছে যেটাকে বুলিয়ান বলা হয়, এটি কখনো কখনো আমরা ইউজ করে থাকি। এটি জেনারেলি আইদার ট্রু আর ফলস, এই দুটির মধ্যে যে কোনো একটিকে স্টোর করতে পারে। আদার দ্যান ট্রু ফলস আর কিছু স্টোর করতে পারে না। তাহলে আমরা চারটি ডেটা টাইপ সম্বন্ধে জানতে পারলাম, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং এবং বুলিয়ান। আমরা ধীরে ধীরে প্রোগ্রাম করার সময় দেখতে পারবো এই কোনটি কী পারপাসে ইউজ হচ্ছে। এগুলি বাদ দিয়ে বাকি যে ডেটা টাইপ আছে তার মধ্যে লিস্ট, ডিকশনারি এবং আদার ডেটা টাইপস আছে, যেগুলি আমরা পরে ওই পার্টিকুলার মডিউল সম্বন্ধে ডিসকাস করার সময় জানতে পারবো। অপারেটরসের মধ্যে প্রথমে যে অপারেটর সম্বন্ধে আমরা ডিসকাস করব সেটি হলো অ্যারিথমেটিক অপারেটর। এটি জেনারেলি অ্যারিথমেটিক অপারেশনের জন্য ইউজ করা হয়। যে কোনো রকম অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশনসে আমরা এই অপারেটর ইউজ করব। তো পাইথনে বেসিক্যালি 7 রকমের অ্যারিথমেটিক অপারেটর ইউজ হয়। প্রথম চারটি, যার মধ্যে খুবই কমন, যেটা তোমরা সবাই জানো, অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। অ্যাডিশন প্লাস সিম্বল দিয়ে ডিনোট করা হয়, সাবস্ট্রাকশন মাইনাস সিম্বল দিয়ে ডিনোট করা হয়, মাল্টিপ্লিকেশন ইনটু বা এখানে অ্যাস্ট্রিক সিম্বল দিয়ে ডিনোট করা হয়, এবং ডিভিশনকে স্ল্যাশ দিয়ে ডিনোট করা হয়ে থাকে। এদের এক্সাম্পলও আমি এখানে দেখিয়েছি, তুমি দেখলে বুঝতে পারবে। আমি অ্যাডিশন করতে গেলে আমার এক্সপ্রেশনটা হবে a প্লাস বি। যদি এ আর বি দুটি ভেরিয়েবল হয়, ডিফারেন্ট ভেরিয়েবল, তাহলে আমাদের যে এক্সপ্রেশনটি লিখতে হবে সেটি হবে a প্লাস বি। জেনারেলি দুটি অপারেন্টের মাঝখানে আমরা অপারেটরগুলো ইউজ করে থাকি। এখানে এ আর বি অপারেন্ট, মাঝে যেগুলি ইউজ হয়েছে এগুলি সব অপারেটর। সিমিলারলি এ মাইনাস বি, এ ইন্টু বি এবং এ ডিভাইডেড বাই বি। এছাড়া যে এক্সট্রা অপারেটর আমরা এখানে ইউজ করব পাইথনে, তার মধ্যে একটি হচ্ছে মডিউলাস অপারেটর। এটি জেনারেলি ইউজ করা হয় ডিভিশনের পর যে কোশেন্ট, যে রিমাইন্ডার আমরা পেয়ে থাকি বা ভাগশেষ যাকে বলে, সেটিকে এক্সট্র্যাক্ট করার জন্য এই মডিউলাস সিম্বলটি ইউজ করা হয়। আমি সাপোজ এ মড বি আমি যদি করি, তাহলে আমার এই এক্সাম্পলে দেখতে পাচ্ছ এ মডকে পার্সেন্টেজ সিম্বল দিয়ে ডিনোট করা হয়। তো এ মড বি যদি আমি করি, তাহলে একে বি দিয়ে ডিভাইড করলে যে রিমাইন্ডার পড়ে থাকবে আমি সেটাকে এক্সট্র্যাক্ট করতে পারবো এবং প্রোগ্রামে ইউজ করতে পারবো। নেক্সট অপারেটর হচ্ছে এক্সপোনেনশিয়াল অপারেটর। এক্সপোনেনশিয়েশন মিনস আমরা যদি কোনো পার্টিকুলার কিছুর পাওয়ারে কাউকে রেজ করতে চাই, তখন আমরা এই এক্সপোনেনশিয়াল অপারেটর ইউজ করব এবং একে ডাবল অ্যাস্ট্রিক্স দিয়ে ডিনোট করা হয়। যেমন এ ডাবল অ্যাস্ট্রিক্স বি, দ্যাট মিনস বিকে এর এক্সপোনেন্ট হিসেবে এখানে ইউজ করছি, আমরা এর পাওয়ারে বিকে রেজ করছি। লাস্টলি আমরা যে অপারেটরটি ইউজ করবো এটি হলো ফ্লোর ডিভিশন অপারেটর। এটি অলমোস্ট ডিভিশন অপারেটরের মতোই। একটি বেসিক ডিফারেন্স হচ্ছে ফ্লোর ডিভিশন অপারেটর যদি আমরা ইউজ করে থাকি, সাপোজ এ ফ্লোর ডিভিশন বি, তাহলে ডিভিশনের পর যে ভ্যালুটা পাওয়া যায়
সেখান থেকে শুধুমাত্র কোসেন্ট পার্টটাকেই আমরা এক্সট্রাক্ট করব। যেমন 10কে যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে 3 পয়েন্ট সামথিং আমার অ্যান্সার আসে, এখানে আমরা শুধু 3কে এক্সট্রাক্ট করতে পারবো। তাহলে আমার যদি শুধু ইন্টিজার পার্টটা দরকার হয় তখন আমরা ফ্লোর ডিভিশন অপারেটর ইউজ করবো। যদি আমাদের ডেসিমেল পার্ট সমেত আমার ডিভিশনের অ্যান্সারটা দরকার হয় তখন আমরা সিঙ্গেল স্ল্যাশ ইউজ করব। তাহলে এই 7টি হলো বেসিক অ্যারিথমেটিক অপারেটরস। এরপর আমরা যেটি দেখব সেটি হলো রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটরের মধ্যে পাইথনে আমরা যেগুলি ইউজ করব 6টি মুখ্য রিলেশনাল অপারেটর আছে। তার মধ্যে একটি হলো লেস দেন, একটি হলো গ্রেটার দেন, একটি হলো লেস দেন অর ইকুয়াল টু, একটি হলো গ্রেটার দেন অর ইকুয়াল টু, একটি হলো ইকুয়াল টু, একটি হলো নট ইকুয়াল টু। লেস দেন মানে আমি যখন দুটি অপারেন্ডের মাঝখানে লেস দেন অপারেটরকে রাখবো তখন এটি ডিনোট করবে যে প্রথম অপারেন্ডটি দ্বিতীয় অপারেন্ডের থেকে ছোট, মানে ভ্যালুটা কম। এইভাবে আমরা ডিফারেন্ট অপারেন্ডের মধ্যে রিলেশন ডিনোট করার জন্য এই কম্প্যারিজন অপারেটরকে ইউজ করব। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, ইকুয়াল টু যে অপারেটরটি আছে, মানে দুটি অপারেন্ডের ভ্যালু ইকুয়াল কিনা চেক করার জন্য আমরা যে অপারেটরটি ইউজ করবো ইকুয়ালিটি অপারেটর, সেটা কিন্তু ডাবল ইকুয়াল টু সাইন আমরা এখানে ইউজ করেছি। অনেকের প্রশ্ন হয় যে ডাবল ইকুয়াল টুর জায়গায় আমরা সিঙ্গেল ইকুয়াল টু কেন ইউজ করবো না? তো এর উত্তর হচ্ছে সিঙ্গেল ইকুয়াল টু অপারেটরটি অলরেডি অ্যাসাইনমেন্ট অপারেটর নামে পরিচিত এবং ওটি কোনো ভ্যালুকে কোনো ভেরিয়েবলে অ্যাসাইন করতে আমরা ইউজ করে থাকি। সাপোজ আমরা এ ভেরিয়েবলে 5 বা 10 ভ্যালুকে অ্যাসাইন করব, তখন আমরা এ ইকুয়াল টু 5 লিখব বা এ ইকুয়াল টু 10 লিখব। তো যখন অ্যাসাইনমেন্টের প্রয়োজন হবে তখন আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বা সিঙ্গেল ইকুয়াল টু অপারেটর ইউজ করব, বাট যখন আমাদের কম্প্যারিজন করার দরকার হবে দুটি অপারেন্ডের মধ্যে তখন আমরা ডাবল ইকুয়াল টু অপারেটরকে ইউজ করব। নট ইকুয়াল টু একইভাবে আমাদের দুটি অপারেন্ডের ভ্যালু সিমিলার নয় সেটিকে ডিনোট করার জন্য আমরা নট ইকুয়াল টু অপারেটর ইউজ করব। তো এই হলো আমাদের ডিফারেন্ট রিলেশনাল বা কম্প্যারিজন অপারেটরস। এই দুটির পরে যে অপারেটরটি পড়ে থাকে সেটি হলো লজিক্যাল অপারেটরস, সেটি আমাদের শেষ টাইপের অপারেটর, সেটাকে এবার আমরা দেখে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি বিশেষ লজিক্যাল অপারেটর আছে পাইথনে, যেটি আমরা যে কোনো প্রোগ্রামে ইউজ করতে পারবো। তার মধ্যে প্রথমটি হলো অ্যান্ড অপারেটর, সেকেন্ডেরটি হলো অর অপারেটর, আর লাস্টেরটি হলো নট অপারেটর। এর কাজ কি? এই অপারেটরগুলি বেসিক্যালি ইউজ করা হয় যখন আমরা কোনো মাল্টিপল এক্সপ্রেশনকে কম্বাইন করি। সাপোজ আমরা এক্স গ্রেটার দেন ওয়াই, এটি একটি এক্সপ্রেশন যেখানে বলতে চাইছি এক্সের ভ্যালু ওয়াই এর থেকে বড়। আবার একটি এক্সপ্রেশন আছে এক্স গ্রেটার দেন জেড, মানে এক্সের ভ্যালু জেডের থেকেও বড়। এই দুটোকে যদি আমি কম্বাইন করতে চাই কোনো ইকুয়েশানে তখন আমরা লিখব এক্স গ্রেটার দেন ওয়াই অ্যান্ড এক্স গ্রেটার দেন জেড। তার মানে আমরা এখানে ডিনোট করছি এক্সের ভ্যালু ওয়াই এর থেকেও বড় এবং এক্সের ভ্যালু জেডের থেকেও বড়। তার মানে এক্স ওয়াই জেডের মধ্যে এক্সের ভ্যালু হলো হাইয়েস্ট। তো যখন এরকম মাল্টিপল এক্সপ্রেশনকে কম্বাইন করব তখন আমরা কোনো একটি লজিক্যাল অপারেটর ইউজ করব। এটি জেনারেলি কম্প্যারিজন অপারেটরের সঙ্গেই আমরা ইউজ করে থাকি। তো প্রথমটি হলো অ্যান্ড অপারেটর, যেটি এখানে একটি এক্সাম্পলের থ্রু দেখানো হয়েছে। 4 গ্রেটার দেন 2 অ্যান্ড 3 গ্রেটার দেন 6 রিটার্নস ফলস, মানে 4 গ্রেটার দেন 2 অ্যান্ড 3 গ্রেটার দেন 6, মানে দুটিকে যদি কম্বাইন করি তো এখানে আমরা এক্সাম্পলের থ্রু দেখে নিতে পাচ্ছি যে প্রথমে যেমন অ্যান্ড অপারেটর এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলে লেখা আছে 4 গ্রেটার দেন 2 অ্যান্ড 3 গ্রেটার দেন 6 রিটার্নস ফলস। এর মানে যদি আমরা একটা এক্সপ্রেশনকে এভাবে লিখি 4 গ্রেটার দেন 2 অ্যান্ড 3 গ্রেটার দেন 6, তার মানে ডিনোট করছি 4 এর ভ্যালু 2 এর থেকে বড় অ্যান্ড 3 এর ভ্যালু 6 এর থেকে বড়, যেটি নয়। এখানে প্রথমটি হয়তো ট্রু, 4 গ্রেটার দেন 2টা ট্রু, বাট 3 গ্রেটার দেন 6টা এখানে ফলস। তো দুটি যদি একসাথে অ্যান্ড যেহেতু আছে, দুটিই যদি পজিটিভ না হয় আমার রেজাল্ট কিন্তু ফলস আসবে। দুটি ট্রু হলে তবেই রেজাল্ট ট্রু আসবে। অর অপারেটরের ঠিক সেরকমই, যে কোনো একটি যদি ট্রু হয় তাহলেই কিন্তু রেজাল্ট আমার ট্রু আসবে। যেমন 4 গ্রেটার দেন 2, এটি আমার ট্রু আসছে এক্সপ্রেশনটা। সেকেন্ডে আছে 3 গ্রেটার দেন 6, এখানে অর ইউজ হবে, এখানে ভুল করে অ্যান্ড ইউজ করা হয়েছে, বাট এটা অর ইউজ হবে। তো 3 গ্রেটার দেন 6টা যেহেতু ফলস, বাট 4 গ্রেটার দেন 2টা ট্রু, আমার রেজাল্ট কিন্তু ট্রু এসছে। লাস্টলি নট 3 গ্রেটার দেন 6, মানে 3 গ্রেটার দেন 6 নয়, সেটিকে নট দেওয়া হয়েছে, মানে এটার অ্যান্সার আমার ট্রুই আসবে। তো এই তিনটি অপারেটরকে আমাদের প্রয়োজন মতো আমরা ডিফারেন্ট লোকেশানে ডিফারেন্ট এক্সপ্রেশনকে কম্বাইন করতে ইউজ করব। তো এই হলো আমাদের বেসিক যে ফান্ডামেন্টাল কনসেপ্ট ভেরিয়েবল
ডেটা টাইপস এবং অপারেটর, এই তিনটের আমাদের একটা কম্প্রিহেন্সিভ একটা আইডিয়া হলো। আমরা এরপর দেখে নেব আমরা কোন প্ল্যাটফর্মকে ইউজ করব আমাদের পাইথন প্রোগ্রামকে রান করানোর জন্য, এবং আমরা এখানে একটি খুব ইন্টারেস্টিং এবং খুব কনভিনিয়েন্টলি ইউজ করার মতো প্ল্যাটফর্মকে ইউজ করব, যার থ্রু দিয়ে আমরা খুব সহজে প্রোগ্রাম করতে পারবো। তো দেখে নেওয়া যাক সেই প্ল্যাটফর্মটি কী। আমরা পাইথন শেখার জন্য যে প্ল্যাটফর্মটি ইউজ করব বা যে আইডিইটি ইউজ করব সেটিকে আমরা এখানে গুগল কোল্যাবরেটরি রূপে চিনি। গুগলের নিজস্ব প্ল্যাটফর্ম এটা কোল্যাবরেটরি। এখানে কোল্যাবরেটলি কাজ করা যায়, টিচার স্টুডেন্ট ডিফারেন্ট এমপ্লয়িজ মিলে কোঅপারেটিভলি কাজ করা পসিবল এখানে, এই জন্য এটাকে কোল্যাবরেটরি বলা হয়ে থাকে। তো এটিকে ওপেন করার জন্য আমরা এটিকে আইদার অ্যান্ড্রয়েড অ্যাপের থ্রু দিয়ে ইউজ করতে পারি বা আমরা ওয়েব প্ল্যাটফর্মে ডাইরেক্ট ইউজ করতে পারি। এখানে আমি ওয়েব প্ল্যাটফর্মেই খুলেছি অ্যাপটিকে, ওয়েব অ্যাপ্লিকেশনটিকে। তো যে ইউআরএল আমরা ইউজ করবো সেটি হচ্ছে colab.research.google.com, colab.research.google.com। এই ইউআরএল লিখে এন্টার দিলেই আমাদের এই অ্যাপ্লিকেশন উইন্ডোটি ওপেন হয়ে যাবে, যেখানে একটি পপ আপ উইন্ডো প্রথমেই চলে আসবে, যেটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে লেখা থাকবে ওয়েলকাম টু কোল্যাবরেটরি। আমরা এখনও পর্যন্ত কোনো পাইথন প্রোগ্রাম লিখিনি, তো এটা একটা ফ্রেশ উইন্ডো যেখানে রিসেন্ট ফাইলস কিছু নেই। যখন আমরা আমাদের প্রথম প্রোগ্রাম রান করব, তখন আমরা ফার্দার যখন এটাকে ওপেন করব তখন আমাদের রিসেন্ট ফাইলসের মধ্যে প্রিভিয়াসলি রিটেন প্রোগ্রামগুলো আমরা দেখতে পাবো। এটি প্রচণ্ড কনভিনিয়েন্ট একটি প্ল্যাটফর্ম। এখানে সবথেকে মজার ব্যাপার, এখানে গুগল তোমাদের একটি ডেডিকেটেড র্যাম এবং হার্ড ডিস্ক প্রোভাইড করবে, যেটি ইউজ করে তুমি তোমার প্রোগ্রামকে রান করতে পারবে। তোমার নিজের সিস্টেম এর ওপর এটি ডিপেন্ডেন্ট হবে না, গুগলের দেওয়া বা প্রোভাইড করা র্যাম এবং হার্ড ডিস্কের ওপর তোমার প্রোগ্রাম ডিপেন্ডেন্ট থাকবে, যেটি অনেকটাই বেশি আমাদের সিস্টেমের রিকোয়ারমেন্টের থেকে। আমি দেখে নেবো, আমরা সবই আমি দেখিয়ে দেবো। তো প্রথমে যখন আমরা ফার্স্ট টাইম গুগল কোল্যাবকে ইউজ করব, তখন এই পপ আপ উইন্ডোটি আসবে। এখানে আমাদের নিচে নিউ নোটবুক বলে একটি অপশান আসবে। তো আমরা যদি নিউ নোটবুকে ক্লিক করি, আমাদের নতুন একটি নোটবুক ওপেন হয়ে যাবে। নোটবুক ওপেন হচ্ছে আমাদের। এটি হলে আমাদের নতুন নোটবুক, ফ্রেশ নোটবুক। এখানে নোটবুকের টাইটেল নাম এখানে কিছু দেওয়া নেই, আনটাইটেল দেওয়া আছে। তা আমাদের যেহেতু আমরা পাইথন লার্ন করছি, আমি লার্নিং পাইথন ফর ফ্রি বলে একটি নোটবুকের নাম দিলাম এবং এটিকে সেভ করলাম। আমি পরে এই নোটবুকের লিঙ্কটি আমার চ্যানেলের ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা প্রত্যেকটা প্রোগ্রাম সেখান থেকে অ্যাক্সেসও করতে পারবে। এবার এখানে কম্পোনেন্টগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মেনু বার আছে, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, রান টাইম, ডিফারেন্ট মেনু। এটা আমাদের প্রয়োজন হতে পারে পরে, শুরুতে আমাদের এটা প্রয়োজন হওয়ার খুব একটা রিকোয়ারমেন্ট নেই। লেফটে একটি পেন আছে বা প্যানেল আছে, এখানে আমাদের কোনো যদি ফাইল আপলোড করতে হয়, কোনো CSV ফাইল বা অন্য কোনো ফাইল, সেগুলো আমরা এখানে আমার প্রোগ্রামের যে রিপোজিটরি এরিয়া সেখানে আমি আপলোড করতে পারবো। তারপরে স্ট্রেট আমরা চলে আসছি, দুটি কম্পোনেন্ট আছে, কোড এবং টেক্সট। এই কোড পার্টটি ক্লিক করলে আমরা একটা করে কোডের কম্পোনেন্ট পাবো, কোডের উইন্ডো পাবো, যেখানে আমরা আমাদের প্রোগ্রামের কোডগুলোকে লিখবো, এবং টেক্সট পার্টটা আমাদের প্রোগ্রামের কোডটাকে রেফার করার জন্য, রেফারেন্সের জন্য আমরা ইউজ করব। সাপোজ আমরা কী শিখছি বা প্রোগ্রামটি কী বিষয়, সেটিকে আগে যদি আমাকে ডিনোট করতে হয়, তার জন্য আমরা টেক্সট পার্টটা টাইপ করব বা টেক্সট পার্টটাকে ক্লিক করব, তাহলে আমাদের টেক্সটের একটা উইন্ডো চলে আসবে। এখানে আমরা মাই ফার্স্ট প্রোগ্রাম সাপোজ এরকম লিখে সেটিকে আমি এডিটও করতে পারি। আমি যেখানে চাইলে এটাকে বোল্ড বা ইটালিক্স যা খুশি করতে পারি। তো এটা আমাদের রেফারেন্স হিসেবে কাজ করবে আমাদের ওই পার্টিকুলার প্রোগ্রামের জন্য। এরপর আমার যখন এটা লেখা হয়ে যাবে, আমি তখন কোডে ক্লিক করলে এরপরে আমার কোড সেকশনটা ওপেন হয়ে গেল, তার রেফারেন্সটা ঠিক ওপরে থাকলো। তো এটা প্রচণ্ড হেল্পফুল। এছাড়া যেটা মেজর কম্পোনেন্ট, যেটা আমি বলছিলাম একটু আগে, যে আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের কানেক্ট বলে একটি অপশান আছে। এটি কানেক্ট বাটনে ক্লিক করলেই আমাদের গুগলের সার্ভারের সঙ্গে আমরা কানেক্টেড হয়ে যাব। প্রথমে অ্যালোকেট করবে গুগল আমাদের লোকেশন, এখানে অ্যালোকেটিং দেখাচ্ছে, তার মানে গুগল আমাদের অ্যালোকেট করছে একটা ডেডিকেটেড র্যাম এবং হার্ড ড্রাইভ। তো এটি যখনই অ্যালোকেটেড হয়ে যাবে, ইনিশিয়ালাইজ হচ্ছে, এবার এটি ইনিশিয়ালাইজিং দেখাচ্ছে। ইনিশিয়ালাইজ হয়ে যাবার সাথে সাথে আমাদের দেখিয়ে দেবে যে কতটা র্যাম এবং কতটা
হার্ড ডিস্ক আমাদের প্রোভাইড করা হয়েছে। দেখে নেওয়া যাক, যেমন এখানে র্যাম এবং ডিস্ক দেখানো হচ্ছে। তো আমরা এখানে 12 GB র্যাম পেয়েছি, যার মধ্যে 0.73 অকুপাইড আছে, বাকিটা পুরোটাই আমরা ইউজ করতে পারবো। এবং হার্ড ডিস্কের মধ্যে 107.72 মানে অলমোস্ট 108 108 GB হার্ড ডিস্ক আমাদের প্রোভাইড করা হয়েছে, হুইচ ইজ কোয়াইট এ লট, আমাদের প্রোগ্রাম রান করানোর জন্য যথেষ্ট। তো এটি একটি খুব বড় অ্যাডভান্টেজ এই প্ল্যাটফর্মের। তো এখানে আমরা এবার স্ট্রেট আমরা জাম্প করব প্রোগ্রামে, একটা সিম্পল পাইথন প্রোগ্রাম দিয়ে আমরা স্টার্ট করব এবং তারপর ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ মডিউল, যেগুলো আমি বলেছিলাম অলরেডি, কন্ডিশনাল স্টেটমেন্ট, ইটারেটিভ স্টেটমেন্ট, লিস্ট, টাপল, ডিকশনারি, স্ট্রিং, এইভাবে আমরা এগিয়ে যাব। তো আমরা প্রথমে শুরু করছি আমাদের প্রথম পাইথন প্রোগ্রাম, দেখে নেওয়া যাক। তো আমরা আমাদের কোল্যাবের সমস্ত কম্পোনেন্টের সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে গেছি। আমাদের জানা হয়ে গেছে কোল্যাবের কীভাবে টেক্সট আর কোডের পার্টিকুলার কম্পোনেন্টকে ইনকর্পোরেট করতে হয়, কী করে কানেক্ট করতে হয়। আর আমাদের প্রথম যে প্রোগ্রাম তার রেফারেন্স হেডিংটাও আমি অলরেডি দিয়ে রেখেছিলাম, মাই ফার্স্ট প্রোগ্রাম। তো প্রথমে একটা সিম্পল প্রোগ্রাম দিয়ে আমরা স্টার্ট করব। আমরা কীভাবে পাইথন প্রোগ্রামকে কোড করব তার জন্য বেসিক কিছু স্টেটমেন্টসও আছে যেগুলো আমাদের জানতে হবে, সেগুলোকে আস্তে আস্তে দেখে নেব, তারপর আমরা ধীরে ধীরে অন্য প্রোগ্রামের দিকে মুভ করব। তো প্রথমে আমরা আরেকবার কানেক্ট করে নিচ্ছি আমাদের কোল্যাবকে গুগল সার্ভারের সঙ্গে। ইনিশিয়ালাইজিং, কানেক্ট হয়ে যাবে, কানেক্ট হয়ে গেছে। তো প্রথমে আমরা দেখব পাইথনের সবথেকে বেসিক দুটো স্টেটমেন্ট, একটা কোনো কিছুকে প্রিন্ট করতে গেলে আমরা কী স্টেটমেন্ট ইউজ করবো এবং ইউজারের কাছ থেকে কিছু ইনপুট নিতে গেলে আমরা কী ইউজ করবো, আর অ্যাসাইনমেন্ট আমরা কীভাবে করবো, এই তিনটে বেসিক জিনিসকে আগে একটু আইডিয়া করে নেবো। তো প্রথমে প্রিন্ট স্টেটমেন্টটা নিয়ে একটু দেখা যাক। তো এখানে খুব সিম্পলভাবে, অন্যান্য ল্যাঙ্গুয়েজের থেকে এটা অনেক ইজি, পাইথনে আমরা জাস্ট প্রিন্ট ফাংশন আছে, আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে যদি কোনো টেক্সট বা অ্যালফানিউমেরিক কিছু প্রিন্ট করতে চাই, কোটসের ভেতর আমাকে শুধু সেই পার্টিকুলার ভ্যালু দিতে হবে। সাপোজ আমি ইন্ডিয়া প্রিন্ট করতে চাই, তো আমি প্রিন্ট স্টেটমেন্টের ভেতর ডাবল কোটস বা সিঙ্গেল কোট আমি ইউজ করতে পারি। আমি আমার স্ট্রিং যেটা, যে অ্যালফানিউমেরিক ভ্যালুটা আমি ওখানে পুট করে দেবো, অ্যাজ ইট ইজ এটা ডিসপ্লে হবে এক্সিকিউট করলে। তো আমরা এক্সিকিউট করে একবার দেখে নিই। এক্সিকিউট করাও খুব ইজি। কোল্যাবে লেফটে যে প্লে বাটন আছে বা রান সেল এখানে লেখা থাকে, হোভার করলে এখানে চলে আসবে রান সেল, বা কন্ট্রোল এন্টার হচ্ছে তার শর্টকাট কি। তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে এই পার্টিকুলার সেগমেন্টটা এক্সিকিউট হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এই পার্টিকুলার সেগমেন্ট এক্সিকিউট হয়ে গেছে, এখানে ইন্ডিয়া ডিসপ্লে হয়ে গেছে, তার মানে আউটপুটটা আমাদের প্রপারলি জেনারেট হয়েছে। তো এরকমই আরও কিছু ভেরিয়েশন আমরা দেখব যে কীভাবে আমরা প্রিন্ট করব। এবার দেখে নেব আমরা কিভাবে কোনো ভেরিয়েবল ভ্যালুকে প্রিন্ট করতে পারি। এখানে আমরা একটি কনস্ট্যান্টকে প্রিন্ট করলাম, ইন্ডিয়া, এটা একটা স্ট্রিং কনস্ট্যান্ট। তো যদি কোনো ভেরিয়েবল ভ্যালু প্রিন্ট করতে হয় কীভাবে করব। তো এর জন্য আমাদের প্রথমত একটি ভেরিয়েবল অবভিয়াসলি নিতে হবে। তো সাপোজ আমি একটি ভেরিয়েবল নিচ্ছি A1, তার মধ্যে আমি অ্যাসাইন করছি 5। তো এখানে ইকুয়াল টুটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, আমি A1 এর মধ্যে 5 অ্যাসাইন করলাম। আমি যদি প্রিন্ট করতে চাই একে, তো আমি এখানে একটা ভ্যারিয়েবলকে, A1কে, তাহলে একটা ভ্যারিয়েবলকে আমি ডাইরেক্ট প্রিন্ট করছি। এই ভ্যালুটা যদি ভ্যারি করে, A1 এর ভ্যালু যদি আমি আপডেট করি, তাহলে আমার ভ্যালুও আপডেটেড হয়েই প্রিন্ট হবে। যেমন এখানে আমি 2 লাইনের একটা কোড লিখেছি, এটাকে যদি প্রিন্ট করি আমাদের 5 আসছে ডিসপ্লে, কারণ A1 এ অলরেডি 5 আছে। এখানে যদি আমি কোনোভাবে A1 এর ভ্যালুকে চেঞ্জ করি, সাপোজ আমি যদি A1 এর ভ্যালুকে ইনক্রিজ বাই 5 করে দিই, মানে যা ছিল তার সাথে আরও 5 যদি আমি অ্যাড করে দিই, তাহলে কিভাবে রিফ্লেক্ট হবে এটা আমাদের আউটপুটে। এরপরে যদি আমি আবার প্রিন্ট করি A1কে, তাহলে আমাদের প্রোগ্রাম এক্সিকিউট করলে দুটো ভ্যালু প্রিন্ট হবে। প্রথমে আমাদের ফার্স্ট ভ্যালু দ্যাট ইজ 5, তারপরে আপডেটেড ভ্যালু যেটা 10 প্রিন্ট হবে। দেখা যাক একবার এক্সিকিউট করে। তো আমাদের দুটো ভ্যালু প্রিন্ট হয়েছে, 5 অ্যান্ড 10। তো কোনো ভেরিয়েবলের ভ্যালুকে প্রিন্ট করতে গেলে আমরা এইভাবে প্রিন্ট করতে পারি। এর সাথে যদি আমাদের কোনো টেক্সট প্রিন্ট করতে হয় ভেরিয়েবলের সাথে, সেটাও আমরা করতে পারি। তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি।
আমাদের যদি কোনো টেক্সট দিতে হয় সেটা আমাদের কোটসের মধ্যে দিতে হবে। তো সাপোজ আমি এখানে লিখব দ্য ভ্যালু বিফোর দ্য চেঞ্জ। আমরা যেটাকে লিখতে চাই সেটাকে আমরা কোটসের মধ্যে রাখবো, কমা দিয়ে জাস্ট ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করব। আর সেকেন্ড প্রিন্ট স্টেটমেন্টেও একইভাবে দ্য ভ্যালু আফটার দ্য চেঞ্জ, আবার কোড কমপ্লিট করব, কমা দেবো। এবার যদি আমরা প্রিন্ট করি তাহলে আমাদের আউটপুটটা টেক্সট যেটা এসেছিল তার সাথে আমাদের ভেরিয়েবলের ভ্যালুটা একসাথে প্রিন্ট হয়ে যাবে, কনক্যাটিনেট হয়ে আমরা বলতে পারি এখানে দ্য ভ্যালু বিফোর দ্য চেঞ্জ ওয়াজ 5 অ্যান্ড দ্য ভ্যালু আফটার দ্য চেঞ্জ ইজ 10। আমরা দুটোই এখানে দেখতে পাচ্ছি। তো এইভাবে কোনো ভ্যালুকে আমরা অ্যাসাইন করতে পারবো এবং তাকে ডিসপ্লে করতে পারবো। এটা হলো আমাদের প্রসেস। এবার আমরা দেখে নেব আমরা কিভাবে কনসোল থেকে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে আমাদের প্রসেসিং করে আউটপুট দেবো। এখানে আমরা সব অ্যাসাইন্ড ভ্যালুকেই প্রিন্ট করছিলাম। তো আমাদের যদি ইউজারের কাছ থেকে কিছু ভ্যালু ইনপুট নিতে হয় তখন আমরা কিভাবে নেব। তো আমি এর জন্য একটি সেপারেট পোর্শনে কোডটা লিখব, সেপারেট একটা সেল ডিক্লেয়ার করব। তার জন্য আমি টেক্সটকে একবার ক্লিক করছি, আমার নতুন একটা টেক্সট উইন্ডো চলে এসেছে। এখানে আমি আমার রেফারেন্স লিখে দিচ্ছি, হাউ টু get a value from the user। এটাকে আমি বোল্ড করে নিলাম। এবার আমি যদি কোডকে ক্লিক করি তাহলে আমার রেফারেন্স ওপরে চলে গেল, আমার কোডের অপশান চলে এসেছে। তো আমরা প্রথমে দেখে নেব কিভাবে আমরা একটি নিউমেরিক ভ্যালু, সেটা ইন্টিজার বা ফ্লোট হতে পারে, ইউজারের কাছ থেকে ইনপুট নেব। তার সাথে আমরা স্ট্রিং ইনপুট নেওয়াও দেখে নেব। তো প্রথমে দেখাবো আমি কিভাবে আমরা ইন্টিজার ভ্যালু ইনপুট নেব। তো প্রথমে আমাদের এর জন্য ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে হবে এবং সেটা ভ্যালিড ভেরিয়েবল নেম হতে হবে। এর আগে আমি অলরেডি বলে রেখেছি যে কী ধরনের নাম ভ্যালিড হয়ে থাকে এবং কোনগুলি ইনভ্যালিড নাম। তো আমি একটি ভ্যালিড নেম ডিক্লেয়ার করছি n। এখানে যদি একটি ইন্টিজার ইনপুট নিতে হয় তা আমাদের প্রথমে আইএনটি ডিনোট করে ইন্টিজার, আইএনটি আমাদের মেনশন করতে হবে। তার মধ্যে আমাদের ইনপুট ফাংশনকে ইউজ করতে হবে এবং কোটসের মধ্যে আমরা যে স্টেটমেন্টটা ইউজারকে বলতে চাইছি, যেমন এন্টার এ ভ্যালু, সেটি আমরা মেনশন করে দেবো সিম্পলি। তো এখানে আমাদের n এর মধ্যে একটি ইন্টিজার ইনপুট হলো। আমরা যদি ফ্লোট ইনপুট করতে চাই, সাপোজ আমি f ভেরিয়েবল আমি একটি ফ্লোট ইনপুট করতে চাই, তো আমরা ইন্টিজারের জায়গায় জাস্ট ফ্লোট ইউজ করব। ইনপুট স্টেটমেন্ট আমার একই রকম থাকবে, ইনপুট ফাংশন, এবং এন্টার অ্যানাদার ভ্যালু সাপোজ আমি লিখছি। তো এখানে আমাদের ফ্লোট ইনপুট হয়ে গেল। লাস্ট আমাদের যদি আমরা কোনো স্ট্রিং ইনপুট নিতে চাই, সাপোজ আমি একটি ভেরিয়েবল স্ট্রিং এর মধ্যে আমি স্ট্রিং ইনপুট নিতে চাই, তো এখানে আমাদের কোনো টাইপ কনভার্সন, যেটা ইন্টিজার বা ফ্লোটে কনভার্ট হচ্ছিল ইনপুটটা, সেটা কনভার্ট করার দরকার নেই। আমরা ডাইরেক্ট ইনপুট ফাংশনকেই আমরা লিখতে পারবো এবং এর মধ্যে এন্টার এনি স্ট্রিং সাপোজ আমি লিখতে চাই, বা হোয়াট এভার ইট কুড বি, তুমি যেটাই চাইছো ইউজারের কাছে, এন্টার ইউর নেম, এন্টার ইউর অ্যাড্রেস, যা দরকার আমরা লিখতে পারি। এবার যদি আমি এই তিনটে ইনপুট হওয়ার পর তিনটেকে আমি প্রিন্ট করতে চাই, তাহলে আমি প্রিন্ট স্টেটমেন্ট, যেটা আমরা অলরেডি আগে শিখেছি, প্রিন্ট স্টেটমেন্টের থ্রু দিয়ে তিনটেকে প্রিন্ট করতে পারি। দ্য ইন্টিজার ভ্যালু ইজ, আমাদের ইন্টিজারটি n এর মধ্যে আছে, তো আমি n কে প্রিন্ট করব। নেক্সট লাইনে আমি প্রিন্ট করতে চাই প্রিন্ট দ্য ফ্লোট ভ্যালু ইজ, আমি ফ্লোটের আমাদের ভেরিয়েবল f এর মধ্যে স্টোর ছিল। লাস্টলি দ্য স্ট্রিং ভ্যালু ইজ, আমি যদি স্ট্রিংটাকে প্রিন্ট করতে চাই, আমাদের s এর মধ্যে স্ট্রিং স্টোর আছে। তো এই হলো আমাদের প্রোগ্রাম। প্রথম তিনটে লাইনে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি, সেকেন্ড তিনটে লাইনে আমরা সেগুলোকে ডিসপ্লে করছি। তো আমরা এটাকে এক্সিকিউট করব, এক্সিকিউট করে দেখবো আমাদের আউটপুট কী আসছে। প্রথমে আমাদের কাছ থেকে চাওয়া হচ্ছে এন্টার এ ভ্যালু, তো আমরা সাপোজ 5 দিলাম। সেকেন্ড আমাদের কাছ থেকে ভ্যালু চাওয়া হচ্ছে, এটি ফ্লোটে চাওয়া হচ্ছে। আমাদের যদি এখানে মেনশন করে দিতাম এন্টার অ্যানাদার ভ্যালু ইন ফ্লোট, তাহলে আরও ভালো হতো। যদিও আমরা জানি এখানে ফ্লোট ইনপুট চাইছে আমাদের কাছে, আমরা এখানে ফ্লোটে কিছু একটা সাপোজ 10.5 আমরা ইনপুট করলাম। লাস্টলি আমাদের কাছ থেকে স্ট্রিং ইনপুট চাওয়া হচ্ছে, তো আমরা যে কোনো স্ট্রিং
আমরা সাপোজ ইন্ডিয়াই দিচ্ছি, তো এই তিনটে আমরা ইনপুট দিলাম, তো আমাদের ভ্যালু আউটপুট হিসাবে চলে এলো দ্য ইন্টিজার ভ্যালু ইজ 5, দ্য ফ্লোট ভ্যালু ইজ 10.5 অ্যান্ড দ্য স্ট্রিং ভ্যালু ইজ ইন্ডিয়া। এখানে যদি আমরা ফ্লোটের জায়গায় ভুল করে আইএনটি ইউজ করে ফেলতাম তাহলে আমাদের কিন্তু ফ্লোটে ইনপুট হতো না, এবং আমরা যদি ফ্লোটে ইনপুট দিতাম কিছু এরর এখানে শো করতো। সেটা একবার দেখে নেওয়া যাক কীরকম এরর আমাদের ফেস করতে হতে পারে। প্রথম ভ্যালু তো ইন্টিজারে আছে, আমরা 5 দিলাম। সেকেন্ড ভ্যালু আমাদের ফ্লোটে নেই, বাট আমরা যদি ফ্লোটে ইনপুট দিই সাপোজ 10.5, আর দেওয়ার সাথে সাথেই আমাদের থার্ড ইনপুটে আমাদের কনসোল যায়নি, আমাদের মানে কন্ট্রোলার থার্ড ইনপুট পর্যন্ত পৌঁছায়নি, তার আগেই আমাদের এরর দিয়ে দিয়েছে, যেহেতু ইন্টিজার ইনপুটের জায়গায় আমরা ফ্লোট ইনপুট দিয়ে দিয়েছি। তো এখানে ইনভ্যালিড লিটারাল ফর আইএনটি, এটি হচ্ছে এরর ভ্যালু, তো বা ভ্যালু এররের কোডটা দেখে আমাদের আইডেন্টিফাই করে নিতে হবে এটা কী ধরনের এরর, এবং আমাদের সঙ্গে সঙ্গে সেটিকে রেকটিফাই করে ডিবাগ করে নিতে হবে, মানে বাগটাকে রিমুভ করে দিতে হবে যাতে প্রোগ্রামটা স্মুথলি রান করে। তো আমরা যদি সঙ্গে সঙ্গে চেঞ্জ করে প্রোগ্রামটাকে রান করি তাহলে আমাদের এই প্রোগ্রাম স্মুথলি রান করবে। তো এই হলো প্রসেস, আমরা কিভাবে ইনপুট নেব কোনো ভেরিয়েবলের ভ্যালু এবং সেগুলোকে প্রিন্ট করব। এরপরে আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যাব। তো আমাদের দেখা হয়ে গেছে কিভাবে ইনপুট নিতে হয় এবং তা কী করে ডিসপ্লে করতে হয়। এবার আমরা তিনটে সিম্পল প্রোগ্রামের থ্রু দিয়ে দেখে নেব কীভাবে পাইথনে কোড করা হয়। তিনটে জেনারিক প্রোগ্রাম আমরা ধরবো, যেগুলো খুব জেনারেলি আমরা করে শেখানো হয়ে থাকে যখন কেউ পাইথন শিখছে ফ্রম স্ক্র্যাচ, মানে বিগিনার যারা। এরকম যে কোনো তিনটে প্রোগ্রাম, তার মধ্যে মেবি আমি ফার্স্ট প্রোগ্রাম আমরা ধরে নিতে পারি, আমরা সাপোজ ক্যালকুলেট বডি মাস ইন্ডেক্স অফ এ পারসন। এটা একটা খুব সুন্দর প্রোগ্রাম। কোনো একটি লোকের বডি মাস ইন্ডেক্স বা যেটাকে বিএমআই বলা হয় সেটা আমরা কী করে ক্যালকুলেট করব। তো এই প্রোগ্রামটা যদি এরকম একটা রিকোয়ারমেন্ট এসে থাকে আমাদের কাছে যে এই প্রোগ্রামটা করতে হবে, তো প্রথমে আমাদের আইডেন্টিফাই করে নিতে হবে এই প্রোগ্রামের জন্য আমাদের কী কী ইনপুট দরকার। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে কোনো প্রোগ্রামকে প্রপারলি কোড করতে গেলে তার রিকোয়ারমেন্টটা প্রথমে বুঝে নিতে হয়। রিকোয়ারমেন্ট বোঝার পর আমাকে সেই রিকোয়ারমেন্টগুলোকে আলাদা আলাদা ভেরিয়েবলে ইনপুট নিতে হবে। তারপর যে প্রসেসিং দরকার, তার জন্য যদি কোনো ইকুয়েশন লাগে বা কোনো কন্ডিশন লাগে, সেটা আমরা প্রপারলি ইমপ্লিমেন্ট করে আমাদের আউটপুট দিতে হবে। তো এখানে বডি মাস ইন্ডেক্সের আমরা জানি ফর্মুলা ওয়েট বাই হাইট স্কোয়ার। ওয়েট হতে হবে কেজিতে, হাইট হতে হবে মিটারে। তো আমরা হাইট এবং ওয়েট এই দুটি আমাদের এখানে রিকোয়ার্ড ইনপুট, এই দুটি যদি ইউজার আমাদের প্রোভাইড করে আমরা ইউজারকে তাদের বডি মাস ইন্ডেক্সটা জানিয়ে দিতে পারবো। তো সাপোজ আমি এখানে হাইট আর ওয়েট ইনপুট নিতে চাই, প্রথমে আমরা ওয়েট ইনপুট নিতে চাই, তো আমাকে একটু ভেরিয়েবল নিতে হবে, আমি নিলাম ডাব্লিউ। ওয়েট যেহেতু ফ্লোটে আসতে পারে তো আমরা ফ্লোট ইউজ করবো এখানে, ফ্লোট ইনপুট এন্টার ইয়োর ওয়েট ইন কেজি আমরা মেনশন করে দেবো। নেক্সট আমাদের দরকার হাইট, তো এইচ ইকুয়াল টু হাইটটাও ফ্লোটে আসতে পারে কারণ মিটারে নেব আমরা। এন্টার ইয়োর হাইট ইন মিটার। আমরা ইনপুটের পোর্শন কমপ্লিট করে নিয়েছি। এবার আমাদের ইনপুট যখনই পেয়ে যাব আমাদের শুধু ইকুয়েশনটা দরকার, এবং ইকুয়েশন আমরা জানি বডি মাস ইন্ডেক্স ইকুয়াল টু ওয়েট বাই হাইট স্কোয়ার। তো আমরা এখানে রেজাল্টটাকে স্টোর করার জন্য একটি ভেরিয়েবল নেব। তো সাপোজ বিএমআই এর জন্য আমি বিএমআই ভেরিয়েবলের নামই ডিক্লেয়ার করলাম। রিলিভেন্ট ভেরিয়েবল নাম নিলে আমাদের সবসময় সুবিধা হয়, ওই জন্য সবসময় বেস্ট প্র্যাকটিসে বলা হয় কোনো প্রোগ্রামে সবসময় ভেরিয়েবলের নাম খুব রিলিভেন্ট নেওয়া দরকার। তো এখানে আমি বিএমআই নিলাম ইকুয়াল টু ওয়েট, ওয়েট আমাদের ডাব্লিউতে আছে, বাই হাইট স্কোয়ার। তো স্কোয়ার আমরা কী করে ডিনোট করবো, অলরেডি আমরা শিখে এসেছি যখন অপারেটর শিখেছিলাম, আমরা যখন অ্যারিথমেটিক অপারেটর শিখেছিলাম তখন আমরা ডাবল অ্যাস্ট্রিক্স যেটাকে এক্সপোনেনশিয়েশন অপারেটর বলা হয়, তো আমরা এইচের এক্সপোনেন্টে 2কে রেজ করবো, তাহলেই ওটা হাইট স্কোয়ার হয়ে যাবে। তো আমরা এখানে সিম্পলি কী দেবো, হাইট ডাবল অ্যাস্ট্রিক্স 2, তার মানে ওয়েট বাই হাইট স্কোয়ার। এবার আমরা জাস্ট আমাদের রেজাল্ট প্রিন্ট করে দেবো, প্রিন্ট
দ্য বডি বা বিএমআই ইজ কমা আমাদের রেজাল্ট যেখানে স্টোর আছে বিএমআই। দেখে নেওয়া যাক প্রোগ্রাম প্রপারলি রান করছে কিনা। আমাদের কাছ থেকে ওয়েট চাওয়া হচ্ছে, সাপোজ আমি ওয়েট দিলাম 65 কেজিস, হাইট আমাদের সাপোজ 1.7 মিটার্স দিলাম, তাহলে আমাদের বিএমআই এসছে 22.49 হুইচ ইন্ডিকেটস হি অর সি ইজ হেলদি। কারণ আমরা বডি মাস ইন্ডেক্সের কন্ডিশন জানি জেনারেলি যে কী কী রেঞ্জের মধ্যে আন্ডারওয়েট, হেলদি অ্যান্ড ওভারওয়েট হয়। 18.5 থেকে 24.9 হচ্ছে হেলদি বডিকে ডিনোট করে বডি মাস ইন্ডেক্স। আমরা পরে এই ধরনের প্রোগ্রামও করব, যখন আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট শিখব তখন আমরা বডি মাস ইন্ডেক্স ক্যালকুলেটর করার পর বলেও দিতে পারবো যে তুমি আন্ডারওয়েট, ওভারওয়েট নাকি হেলদি, সেটা পরে দেখে নেবো আমরা। তো এখন আপাতত আমাদের ফার্স্ট প্রোগ্রামে আমরা যেটা শিখলাম, আমরা ইউজারের কাছ থেকে ওয়েট অ্যান্ড হাইট ইনপুট নিয়ে আমাদের বডি মাস ইন্ডেক্স ক্যালকুলেট করে ইউজারকে প্রোভাইড করলাম। এবার চলে যাবো আমরা আমাদের সেকেন্ড প্রোগ্রামে। সেকেন্ড প্রোগ্রাম যেটা করব আমরা, এটাও খুব ইন্টারেস্টিং প্রোগ্রাম। তা আমি গ্র্যাজুয়ালি প্রোগ্রামের কমপ্লেক্সিটিটাকে ইনক্রিজ করব, যাতে তোমরা সহজে বুঝতে পারো সিম্পল প্রোগ্রাম থেকে কী করে আমরা কমপ্লেক্স প্রোগ্রামের দিকে যেতে পারি। তো এটা আমরা সিম্পল প্রোগ্রাম নিয়ে ডিল করছি এখন। তার মধ্যেও এক স্টেপ যদি আমরা বাড়াতে চাই প্রোগ্রামের কমপ্লেক্সিটি, আমরা সিম্পল ক্যালকুলেটিভ প্রোগ্রাম যেটা করলাম, এটা সিম্পল ক্যালকুলেশন ছিল, বাট আমরা একটু লজিক ওরিয়েন্টেড প্রোগ্রাম করব একটা। সাপোজ আমি তোমাকে বললাম যে তোমাকে দুটো নাম্বার দেওয়া হবে, তুমি দুটো নাম্বার ইনপুট নেবে এবং সেই দুটি নাম্বারকে ইন্টারচেঞ্জ করে প্রিন্ট করবে, বা তাদের ভ্যালুগুলোকে সোয়াপ করতে হবে ফিজিক্যাল লোকেশানে, ফিজিক্যাল মেমোরিতে যে যে ভেরিয়েবলের ভ্যালুগুলো আছে। তো সাপোজ আমি প্রোগ্রামের কোশ্চেনটা বা রেফারেন্সটা আগে লিখে নিই, সোয়াপ টু ভ্যালুজ। আমরা সোজা কোডে চলে যাচ্ছি। তাহলে আমাদের প্রথমত দুটি নাম্বার ইনপুট নিতে হবে। সাপোজ এতে একটি ভ্যালু আমরা ইনপুট নিচ্ছি, এন্টার এ নাম্বার। বিতে আরেকটি ভ্যালু আমরা ইনপুট নিচ্ছি। দুটি ভ্যালু আমরা পেয়ে গেছি। এবার দুটি ভ্যালুকে বিফোর সোয়াপিং আমরা একবার প্রিন্ট করে দেবো। তাহলে বিফোর সোয়াপিং দ্য ভ্যালুজ আর এ কমা বি, দুটি ভ্যালুকেই আমি প্রিন্ট করে দিলাম। এরপর আমার কাজ হবে দুটি ভেরিয়েবলের ভ্যালুকে ফিজিক্যালি সোয়াপ করানো, তাদের মেমোরিতে যেন এর জায়গায় বি এর ভ্যালু চলে আসে, বি এর জায়গায় এর ভ্যালু চলে আসে। এটি করব কিভাবে? লজিক্যালি সব পসিবল, ম্যাথামেটিক্যালি আমরা এটাকে ইজিলি করতে পারবো। প্রথমে আমি কি করছি দেখো, প্রথমে আমি আমাদের যে এ ভেরিয়েবলটি আছে তার মধ্যে অলরেডি একটি ভ্যালু আছে, আমি সে ধরে নিচ্ছি এর মধ্যে 5 আছে, আর বিতে সে 8 আছে, এতে 5, বিতে 8। তো আমি কি করছি, এর ভ্যালুকে একটু আপডেট করছি, এর মধ্যে আমি এ প্লাস বিকে স্টোর করছি। তাহলে এখন আমার কারেন্টলি এতে কত থেকে গেল, 8 + 5 13, তাহলে কারেন্টলি এতে আমার 13 আছে। এবার আমি কি করছি, বি ইকুয়াল টু এ মাইনাস বি। বিতে আমার ছিল 8 আর এতে কারেন্ট ভ্যালু হচ্ছে 13, তো আমি 13 মাইনাস 8, তাহলে আমার বিতে চলে এলো 5। হোয়ারাস বিতে ছিল 8, বাট কারেন্টলি আমার বিতে চলে এলো 5। এবার আমি পরের লাইনে এর ভ্যালু আবার চেঞ্জ করছি, আবার মডিফাই করছি, এতে আমি আবার এ মাইনাস বিকেই ইমপ্লিমেন্ট করছি। ইকুয়েশনটা হচ্ছে এ ইকুয়াল টু এ মাইনাস বি। এবার আমার এতে কত আসছে, এর ভ্যালু আমাদের কোনো চেঞ্জ হয়নি, এর মধ্যে এতে অলরেডি 13 আছে, আর কারেন্টলি আগের লাইনে বি এর ভ্যালু চেঞ্জ হয়ে 5 হয়ে গেছে। তাহলে 13 মাইনাস 5, তাহলে এতে চলে আসছে 8। তাহলে আমার বি এবং এ দুটির ভ্যালু কিন্তু ইন্টারচেঞ্জ অলরেডি হয়ে গেল। আমাদের এর ভ্যালু ছিল 5, কারেন্টলি হয়ে গেল 8, বি এর ভ্যালু ছিল 8, কারেন্টলি হয়ে গেল 5। এবার যদি আমরা প্রিন্ট করে দিই, আফটার সোয়াপিং দ্য ভ্যালুজ আর এ কমা বি। এবার দেখে নেওয়া যাক। তো আমি প্রথমে যেটা আমরা ধরে নিয়েছিলাম সেই ভ্যালুটি ইনপুট নিচ্ছি। এতে আমি নিয়েছি 5, বিতে আমরা নিয়েছি 8। এবার যদি আমি এন্টার দিই,
বিফোর সোয়াপিং দ্য ভ্যালুজ আর 5 and 8। আফটার সোয়াপিং দেখো এখানে ভ্যালুগুলো ইন্টারচেঞ্জ হয়ে গেছে ফিজিক্যাল লোকেশানে। আমি এ কে প্রিন্ট করছি, বাট প্রিন্ট হচ্ছে বি এর ভ্যালু, দ্যাট ইজ 8। বিকে যখন প্রিন্ট করছি তখন এ এর ভ্যালু প্রিন্ট হচ্ছে, দ্যাট ইজ 5। তাহলে এখানে আমাদের সাকসেসফুলি সোয়াপিং করতে পারলাম দুটি ভেরিয়েবলের ভ্যালুকে। তো এটি একটি লজিক ওরিয়েন্টেড, এখানে আমরা ম্যাথামেটিক্যাল লজিককে কাজে লাগিয়ে ম্যাথামেটিক্সের হেল্প নিয়ে আমরা এই সোয়াপিংটা করতে পারলাম, যেটা আমাদের আগের প্রোগ্রামে সিম্পল একটা ক্যালকুলেটিভ প্রোগ্রাম ছিল, আমাদের ফর্মুলা জানলেই আমরা অ্যান্সার দিয়ে দিতে পেরেছি। এখানে কিন্তু ফর্মুলা আমাকে নিজেকে ক্রিয়েট করতে হলো, আমরা বুদ্ধি খাটিয়ে আমাদের লজিক ইউজ করে আমরা এখানে সোয়াপিংটি করলাম। থার্ড প্রোগ্রামে আমরা এরকম ধরনেরই আরেকটি লজিক ওরিয়েন্টেড প্রোগ্রাম দেখে নেব। থার্ড প্রোগ্রাম আমরা যেটা করব সেটাও খুব ইন্টারেস্টিং প্রোগ্রাম। আমরা জাস্ট একটি 3 ডিজিট নাম্বার ইউজারের কাছ থেকে ইনপুট নেব। 3 ডিজিট মানে যেখানে 3টি ডিজিট থাকবে, এবং সেই নাম্বারটিকে রিভার্স করে উল্টো করে আমাদের প্রিন্ট করতে হবে। তো আমি প্রথমে কোশ্চেনটা লিখে নিই, রিভার্স এনি 3 ডিজিট নাম্বার। তো এর প্রথম রিকোয়ারমেন্ট কি? এর প্রথম রিকোয়ারমেন্ট হলো ইউজারের থেকে একটি 3 ডিজিট নাম্বার ইনপুট নেওয়া। তো আমি নিয়ে নিচ্ছি, ইন্টিজারেই নিচ্ছি। এন্টার এনি 3 ডিজিট নাম্বার। এবার আমার কাজ হবে এটাকে রিভার্স করা। তো সাপোজ নাম্বারটি 123, তাহলে এটাকে রিভার্স করতে গেলে আমাকে প্রথমে এর প্রত্যেকটি ডিজিটকে এক্সট্র্যাক্ট করতে হবে এবং সেই এক্সট্র্যাক্টেড ডিজিটগুলো দিয়ে নতুন নাম্বারটা ফর্ম করতে হবে। তো প্রথমে আমি এই ডিজিটগুলোকে এক্সট্র্যাক্ট করব কীভাবে দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি ভেরিয়েবল নিচ্ছি এ, তার মধ্যে আমি কি স্টোর করছি দেখা যাক, n mod 10। মড আমরা অলরেডি ইউজ করেছি আমাদের অ্যারিথমেটিক অপারেটর শেখার সময়। মড ইউজ করলে কোনো ডিভাইড করে আমি রিমাইন্ডারটা পাই। তাহলে আমার n আমি ধরে নিয়েছিলাম 123, এখানে যদি আমি 123কে 10 দিয়ে ডিভাইড করি আমাদের রিমাইন্ডার আসবে 3। তাহলে আমার এতে চলে এলো 3, এতে আমি 3কে এক্সট্র্যাক্ট করে রেখে দিলাম। এবার আমার 3টাকে এক্সট্র্যাক্ট করে রেখে দেওয়ার পর বাকি আমার কতটা কোন নাম্বার পড়ে থাকলো, আমি যদি nকে আবার n /10 করি, তার মানে এনের যে ভ্যালুটা ছিল তাকে আবার আমি 10 দিয়ে ডিভাইড করছি, কিন্তু / মানে ফ্লোর ডিভিশন অপারেটর। তাহলে কোসেন্ট পার্টটাকে আমি তুলে নিচ্ছি, ইন্টিজার পার্টটা। তাহলে 3টা এক্সট্রাক্ট হওয়ার পর আমার 12 পড়ে থাকলো, 123 থেকে 3 বেরিয়ে গেল, 12 পড়ে থাকলো। তাহলে কারেন্ট এনের ভ্যালু হচ্ছে 12। এবার আমি যদি আবার আরেকটি ভেরিয়েবলে আবার আমি n mod 10 করি, এবার আমি 12 থেকে যে রিমাইন্ডার পেয়ে যাচ্ছি 2, সেটিকে আমি এখানে পেয়ে যাব। এরপরে আমি যদি আবার n ফ্লোর ডিভিশন 10 করি, তাহলে 12কে যদি আবার 10 দিয়ে ডিভাইড করি তাহলে আমার পড়ে থাকবে 1, কোশ্চেন পার্টে 1। তাহলে আমি ফার্স্ট ডিজিট যেটা ইনফ্যাক্ট সেটাকে আমি পেয়ে গেলাম n এর মধ্যে। সেটিকে আমি চাইলে c এর মধ্যে স্টোর করে রেখে দিতে পারি, কারণ এখানে আর কোনো আমাকে মড করতে হচ্ছে না, আমি ডাইরেক্ট nকে c এর মধ্যে স্টোর করতে পারি। এখন আমাদের কাছে 3টি ডিজিট এক্সট্রাক্টেড ফর্মে আমরা পেয়ে গেছি, a, b অ্যান্ড c। এতে লাস্ট ডিজিট এক্সট্রিম লাস্ট 3, বিতে মিডলের যে ডিজিট 2 এবং সি এর মধ্যে আমাদের কাছে 1। এবার আমরা নাম্বারটাকে ফর্ম করব, রিভার্স নাম্বারটাকে। তো রিভার্স নাম্বারটার সাপোজ আমরা ভেরিয়েবলের নাম দিচ্ছি REV। এখানে আমরা এক্সট্রিম লাস্ট ডিজিট a ইন্টু 100 প্লাস মিডল ডিজিট যেটা ছিল b ইন্টু 10 প্লাস ফার্স্ট ডিজিট যেটা পেয়েছি আমরা c। তো এর থ্রু দিয়ে আমরা নাম্বারটাকে ফর্ম করতে পেরে যাচ্ছি। নেক্সট আমরা প্রিন্ট করে দেবো দ্য রিভার্স নাম্বার ইজ, আমরা শুধু ভেরিয়েবলের নামটা প্রিন্ট করব REV। দেখে নেওয়া যাক প্রোগ্রামটা এক্সিকিউট করে। আমরা নাম্বারটা নিলাম 123, আমাদের অ্যান্সার চলে এলো দ্য রিভার্স নাম্বার ইজ 321। এখানে বোঝার আছে কীভাবে জিনিসটি ঘটলো। এখানেও আমরা লজিক ইমপ্লিমেন্ট করে নাম্বারটাকে রিভার্স করলাম। ইট ওয়াজ নট এ সিম্পল প্রসেস অ্যাট অল। আমাদের লজিক ইমপ্লিমেন্ট করতে হলো যে কীভাবে ডিজিটগুলোকে 1 বাই 1 আমরা এক্সট্র্যাক্ট করবো। প্রথমে রাইট হ্যান্ড সাইডে ডিজিটটা এক্সট্র্যাক্ট করলাম, এক্সট্র্যাক্ট করার পর বাকি পার্টটাকে আবার এনের মধ্যে স্টোর করলাম, আবার 10 দিয়ে ডিভাইড করলে আবার একটা রিমাইন্ডারকে এক্সট্র্যাক্ট করলাম, তারপর আমার ফার্স্ট ডিজিটটা পড়ে থাকলো, সেটাকে আমি সি এর মধ্যে স্টোর করলাম এবং নতুন রিভার্স নাম্বারটা আমি ফর্ম করে নিলাম এবং প্রিন্ট করে দিলাম। তো এই তিনটে আমরা সিম্পল প্রোগ্রাম ট্রাই করলাম,
যেটা দিয়ে একটা আমাদের বেসিক আইডিয়া পাইথন কোডিং সম্বন্ধে হলো। এরপর আমরা আমাদের যেটা সেকেন্ড মডিউল, নেক্সট মডিউল, আমরা অলরেডি আগে মডিউলগুলো ডিসকাস করেছিলাম, সেটি হলো কন্ডিশনাল স্টেটমেন্ট। আমরা এরপর কন্ডিশনাল স্টেটমেন্টে ঢুকে যাব এবং কন্ডিশনাল স্টেটমেন্ট বেসড কিছু প্রোগ্রাম করা শিখব। তো দেখে নেওয়া যাক কন্ডিশনাল স্টেটমেন্ট।